ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতেই বেইশুয়াং হঠাৎ করেই বুঝতে পারে চিংউন কোথাও চলে গেছে। তখনই নাজানের জেনারেল তাকে পেয়ে যায়। সে তাকে বলে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যায়। চিংউন আর তার লোক সেখানে নাচ করতে আসে। বেইশুয়াং তো তাকে দেখে অবাক হয়ে যায় যে সে এখানে কেন নাচতে এসেছে। রোয়ান সেখানেই ছিল আর তার লোকেরাও সবাই প্রস্তুত হয়ে যায়। বেইশুয়াং এর মনে হয় চিংউন এখানে কোনোভাবে ধরা পড়ে যেতে পারে, তাই সে নাজানকে 5 ধরনের হার্বাল চা দেখায়, যেটা সে নাজানের জন্য নিয়ে এসেছে। সে বলে এই প্রত্যেকটি চা শরীরের আলাদা আলাদা অঙ্গকে সতেজ রাখে। চিংউন নাচছিল ঠিকই, তবে সে তাকে দেখছিল। হঠাৎ করেই রোয়ান সিটি বাজায়। এতে তো চিংউন অবাক হয়ে যায়। তার লোকেরা উল্টাপাল্টা কাজ করতে পারে এই ভেবে চিংউনও সিটি বাজায়। 2টা সিটির শব্দ শুনে কেউই কিছু বুঝতে পারে না, আর সকল লোকেরাই তাদের মিশন থেকে সরে যায়। ইয়োজা নাজানকে বলে, আমি তো সাধারণ চাই এনেছি, তবে আমি আপনার জন্য একটা অন্য জিনিস এনেছি। সে দেখায় যে সে তাদের রাজ্যের অতি মূল্যবান কাপ এনেছে। কাপগুলো নাজানের খুবই পছন্দ হয়। এরপর নাজান বলে, একজন ভালো চা নিয়ে এসেছে আর একজন ভালো কাপ নিয়ে এসেছে। আমার রানীরা আসলেই অনেক ভালো। রোয়ানকে তার লোক বলে, দ্বিতীয়বার আবার কেন শীষ বাজালেন? রোয়ান বলে, আমি বাজাইনি, আমি জানিও না কে বাজিয়েছে। এখন বাদ দাও, বসে নাচ দেখো। চিংউনের নাচ কমপ্লিট হয়ে যায়। নাজান বলে, নাচ আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে একটা পুরস্কার দেওয়া উচিত, বলো তুমি কি চাও? চিংউন বলে, আমি শুধু আমার কাজ করেছি, তবে আমার এখন অনেক তৃষ্ণা পেয়েছে, তাই আমি একটু রানীর হাতের 1 কাপ হার্বাল চা খেতে চাই। নাজান বলে, এরকম পুরস্কার আমি এর আগে কাউকে চাইতে দেখিনি। 1 কাপে কি হবে, তুমি 1 কেটলি নিয়ে নাও। এরপরে বেইশুয়াং চা নিয়ে চিংউনের কাছে আসে। চিংউন সেটা খেয়ে কেটলি দেওয়ার সময় কেটলির নিচে একটা ছোট্ট কাপড়ের টুকরা দেয়, যেটার ভিতরে মূলত সে রক্ত দিয়ে কিছু লিখে রেখেছে। এরপরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাতের বেলা চিংউন বলতে থাকে, ওই শীষটা কে বাজিয়েছিল? তখন তার মনে পড়ে একটু আগে সে রোয়ানের মতো একজনকে দেখেছিল। সে তার লোককে বলে, খবর নিয়ে দেখো রোয়ান এখন কোথায় আছে। আমার মনে হয় সে এখানে ইয়ন পাইতে এসেছে। তার লোক বলে, মিস্টার রংকে উদ্ধার করার জন্য আমরা আবার কবে অ্যাটাক করব? চিংউন বলে, আরো বুঝে। মিস্টার রং ভালো পোশাক পরা ছিল, মানে সে কোনো জেলখানায় থাকে না। সৈনিক বলে, তার শরীরে কোনো অবনতিও হয়নি, তার মানে সে পর্যাপ্ত খাবার দাবার এবং আলো বাতাস পূর্ণ জায়গাতে থাকে। তারা তখন একটা ম্যাপ দেখতে থাকে আর বোঝার চেষ্টা করতে থাকে মিস্টার রংকে তাহলে নাজান কোথায় রেখেছে। রাতে বেইশুয়াং ঘরে গিয়ে চিংউনের সেই কাপড়টা দেখতে পায় সেখানে রক্ত দিয়ে লেখা ছিল মিস ইউ। বেইশুয়াং এটা দেখে মুচকি হাসতে থাকে। এদিকে নাজানের কাছে তার জেনারেল এসে তাকে একটা অস্ত্র দেয়, যেটা কিনা অনুষ্ঠানের সময় সে পেয়েছে। নাজান বলে, আপনার কি মনে হয় কে শীষটা বাজিয়েছিল? জেনারেল বলে, দেখে মনে হয় কোনো এক ডাকাত দল হবে, হয়তো তারা মিস্টার রংকে নিতে এসেছিল। নাজান বলে, খুঁজে বের করুন তারা কারা। সকালবেলা রোয়ানের কাছে তার একজন লোক আসে এবং তারা বলে তাদের ডেড জোন যে শেষ করে দিয়েছে তারা অবশ্যই বাও এজেন্টের, আর বাও এজেন্টের লোকেদের এখানেও একটা হোটেল রয়েছে, যেটা দিনের বেলা সাধারণ হোটেল আর রাতের বেলা তাদের ঘাঁটি। তখনই রোয়ানের মনে হয় যে শিনুই কোথায়। সে তখন বলে, চলো তাড়াতাড়ি। তারা সেই হোটেলে আসে চিংউনের সঙ্গে দেখা করার জন্য। রোয়ান এসেই সেখানকার লোকেদের সঙ্গে চরম ব্যবহার করতে থাকে যাতে তার মালিক সেখানে আসে। চিংউন আসলে রোয়ান বলে, তুমি কি আমাকে স্বাগত জানাবে না? চিংউন বলে, অবশ্যই তুমি স্বাগত। এরপর তারা একসঙ্গে বসলে রোয়ান শিনুর ছবি দেখিয়ে বলে, আমার লোক তুমি কোথায় নিয়েছো? চিংউন বলে, তোমার ভালোর জন্য নিয়েছি, আমি তোমার সঙ্গে মিলে কাজ করতে চাই। তোমার কাছে এখন থাকার ভালো কোনো জায়গা নেই। ইয়ন পাইতে একজন লোক আছে যে কিনা ভীষণ পরিমাণ মেয়ে পাগল। বেশিরভাগ সময় সে ব্রথালে গিয়ে পড়ে থাকে। সেই পাওয়ারফুল লোককে ধরতে পারলে তুমি একটা জায়গা পাবে। রোয়ান এই কথা শুনে চলে যাওয়ার সময় আবার চিংউনের হাতে একটা বেইশুয়াংয়ের ছবি দেয় আর বলে, একেও খুঁজে দিতে হবে। এরপর সে চলে যায়। সৈনিক বলে, রোয়ানের সঙ্গে আমাদের কাজ করা কি ঠিক হবে? চিংউন বলে, ওর সঙ্গে আমাদের ঝামেলা করা ঠিক হবে না। আর বেইশুয়াংয়ের প্রাসাদে গার্ডেদের তুমি আরো বাড়িয়ে দাও, রোয়ান যাতে কোনোভাবেই সেখানে যেতে না পারে। এদিকে শিনুয়ের জ্ঞান ফেরে। তখন সে দেখতে পায় সেখানকে খুঁজতে থাকলে ব্রথালের ওইরান তাকে বলে, ওই লোক চলে গেছে, তুমি সুন্দর তাই আমরা তোমাকে নিয়ে এসেছি। তারা শিনুইকে বন্দি করে রাখে। এদিকে চিংউন বেইশুয়াংয়ের পাশের বিল্ডিং এ দাঁড়িয়ে বাঁশি বাজাতে থাকে। বাঁশির আওয়াজ শুনে বেইশুয়াং তার বাঁশিটা বাজাতে থাকে, কিন্তু বেইশুয়াং চিংউনকে দেখতে পায় না। একটু পরেই বেইশুয়াং আর সুর শুনতে না পারলে তার মনে হয় চিংউন হয়তো নিচে তার গেটের সামনে এসেছে, কিন্তু সে সেখানে গেলে দেখতে পায় এনোচ এসেছে। এনোচ তার হাতে বাঁশি দেখে বলে, আমি ভাবছিলাম এত রাতে বাঁশি কে বাজাচ্ছে। তাহলে ম্যাডাম আপনি বাজাচ্ছিলেন? তবে আমার মনে হলো আমি 2টা বাঁশির শব্দ শুনলাম। বেইশুয়াং বলে, দূর থেকে শুনলে মাঝে মাঝে বাঁশির শব্দ ডাবল শোনা যায়। আপনি কেন এসেছেন? এনোচ তখন কতগুলো সুতা দেয় আর বলে, 2 দিন পরেই সেলাই কম্পিটিশন, মহারাজের জন্য ভালো কিছু বানাবেন যাতে মহারাজ আপনার সেলাই দেখে পছন্দ করে। বেইশুয়াং ঘরে এসে আবারও বাঁশি বাজাতে থাকে, তবে এবার কোনো রিপ্লাই আসে না, তাই সে বুঝতে পারে চিংউন হয়তো চলে গেছে। এদিকে নাজান মিস্টার রং এর কাছে আসে। সে বলে, আপনি কেন আমাকে সবকিছু বলে দিচ্ছেন না? আমার ভীষণ ভয় হয়,
আমি ঠিক করে ঘুমাতে পারি না। রং তখন বলে, তুমি রাজ্যের রাজা হয়ে কিসের ভয়ে ঘুমাতে পারো না? একটা ছোট বাচ্চার যে কবে মারা গেছে, তুমি তাকে নিয়ে কেন চিন্তা করছো? নাজান বলে, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি আসলে তাকে নিয়ে একসাথে থাকতে চাই। এই সম্পদ আমরা দুজন ভাগ করে জীবনযাপন করতে চাই। আমি যতদিন না তার বডি দেখছি ততদিন আমি তাকে খুঁজে বেড়াতে থাকবো। এরপর বেশুয়াং সুতা দিয়ে যখন কিছু সেলাই করছিল তখন চিঙ্গুন তাকে দেখছিল, তবে সে তার সঙ্গে কথা বলতে আসে না। এদিকে দেখা যায় ইয়োজা আর তার দাসী আলোচনা করছিল যে করেই হোক এই কম্পিটিশনে তাদেরকে জিততেই হবে। তারা দুজনে মিলে একটা প্ল্যান করে, কিন্তু তখনই নাজান সেখানে চলে আসে আর সে ইয়োজাকে কোলে নিয়ে তাদের বিছানায় চলে যায়। পরদিন সকালে হঠাৎ করে দাসী বেশুয়াংকে বলে যে আমাদের সুতাগুলো আমি কোথাও পাচ্ছি না। বেশুয়াং অবাক হয়ে বলে, ভালো করে আরেকবার খুঁজে দেখো, না পেলে বাজারে নিশ্চয়ই সুতা আছে। একটু পরে লিংহুয়ান এসে বলে, বাজারে কোনো সুতা নেই। যেটা শুনে তারা তো একদম অবাক হয়ে যায়। বেশুয়াং বুঝতে পারে এটা কে করেছে। সে বলে, ভুলে যেও না আমাদের প্রতিদ্বন্দ্বী কারা। সে মরুভূমির বই পড়ছিল, সেই বইটার নাম ছিল হার্বাল ভলিউম। হঠাৎ করে সে সেটার ভেতরে দেখতে পায় গাছের শিকড়ে ছাল দিয়ে নাকি এক ধরনের সুতা বানানো যায়। এটা পরে সে লিংহুয়ানকে কিছু শিকড় তুলতে বলে, এরপরে সে এর ছাল তুলে দিতে বলে। লিংহুয়ান ছাল তুলে তাদের দুজনকে দিচ্ছিল আর তারা সেগুলো চিকন করে কেটে ধীরে ধীরে আঁশ বের করে সুতা বানানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ এভাবে করার ফলে বেশুয়াংয়ের হাত কেটে যায়, কিন্তু তারপরও সে একটানা কাজ করে যাচ্ছিল। এগুলো সবকিছুই চিঙ্গুন দেখছিল। মাঝরাতে সবাই ঘুমিয়ে গেলে চিঙ্গুন বেশুয়াংয়ের কাছে এসে তার হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। এরপরে সে নিজে নিজেই অনেকগুলো সুতা বানায়। বেশুয়াংয়ের যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে অবশ্যই চিঙ্গুন এখানে এসেছিল এবং সে অনেক সুতা বানিয়ে দিয়ে গেছে। সে তখন একটা কালো পোশাক পরে আগুন নিয়ে বাইরে সুতাগুলো পুড়িয়ে দিতে যায়, কিন্তু তখনই চিঙ্গুন তাকে এসে ধরে ফেলে। আসলে বেশুয়াং তাকে ধরার জন্য এরকমটা করতে চেয়েছে। এরপরে তারা ঘরে আসে। এখনো চিঙ্গুন বারবার লুকিয়ে থাকছিল। বেশুয়াং তখন হঠাৎ করে পেছনের দিকে শরীর ছেড়ে দেয়। এটা দেখে চিঙ্গুন তাড়াতাড়ি করে তাকে ধরে ফেলে, আর এভাবেই সে আবারও ধরা পড়ে যায়। বেশুয়াং বলে, তুমি কেন এসেছো? চিঙ্গুন বলে, আমার পুরনো একটা জিনিস নিতে এসেছি আর তোমাকে দেখতে এসেছি। এদিকে ইয়োজাকে দেখানো হয় যে কিনা সুতা দিয়ে ভীষণ সুন্দর একটা পেন্টিং এর মতো বানিয়েছে, যেখানে নাজান শিকার করছিল। তারা ভীষণ কনফিডেন্ট ছিল যে কম্পিটিশনে তারাই জিততে পারবে। এদিকে বেশুয়াং সুতা দিয়ে আর্মর বানাতে থাকে। তখন সেখানে চিঙ্গুন আসলে বেশুয়াং তার শরীরের মাপও নিয়ে নেয়। এরপর আবারও সে আর্মর বানাতে থাকে আর চিঙ্গুনকেও বলে তাকে সাহায্য করতে। পরদিন সকালে নাজানের কাছে ইয়োজার হাতের কাজ আসে, যেটা দেখে এনোচ আর নাজান ভীষণই অবাক হয়। এরপরে বেশুয়াংয়ের হাতের আর্মর দেখানো হয়। নাজানের সেটা পছন্দ হয় না। এনোচ বলে, বেশুয়াং ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছে। নাজান বলে, তাকে ডেকে পাঠাও। বেশুয়াং এসে বলে, মহারাজ, আমি এই আর্মরটা বানিয়েছি একটা জিনিস দিয়ে, যেটা আমি মরুভূমির বইয়ে পেয়েছি। সে লিংহুয়ানকে পড়তে বলে আর জেনারেলকে বলে, আপনার তলোয়ারবাজি খুবই ভালো, তাই আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই আপনার তলোয়ার দিয়ে এটা কেটে দেখান। কিন্তু জেনারেল সেটা কাটতে পারে না। বেশুয়াং বলে, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যুদ্ধের সময় এটা আপনাকে প্রোটেকশন দিতে পারবে। নাজান তো এতে খুব খুশি হয়ে যায় আর সে কম্পিটিশনে বেশুয়াং জিতে যায়। ইয়োজা যখন চলে আসছিল তখন সে তার দাসীকে বকাবকি করছিল। সে বলছিল, তোমার প্ল্যানই ভালো ছিল না। এদিকে রোয়ানকে দেখানো হয়। তার একজন লোক বলে, ওই বাও এজেন্টের প্রধান আমাদেরকে খবর পাঠিয়েছে যে রাজকুমারীকে নাকি পাওয়া গেছে, সে নাকি এখন একটা ব্রথালে আছে। তারা তখনই ব্রথালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ব্রথালে শিনুইকে কেউ কথা শোনাতে পারছিল না। সে ঘর থেকে বেরই হচ্ছিল না। যেই তার ঘরে যাচ্ছিল তাকে মেরে সে পাঠিয়ে দিচ্ছিল। একটু পর রোয়ান সেখানে আসে। ওইরান বলতে থাকে, মেয়েরা এখনো তৈরি হয়নি, আপনি রাতে আসবেন। কিন্তু রোয়ান বলে, এখনই আমাকে এখানকার সব থেকে সুন্দর মেয়েটাকে দেখান। তখন ওইরানের সাথে লোক বলে, আমরা ওই মেয়েটাকে নিয়ে আসি। মানে তারা শিনুইর কথা বলছে। এরপরে সত্যি শিনুইকে ধরে নিয়ে আসা হয়। শিনুই রোয়ানকে দেখে বলে, তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারলে? তুমি কোথায় ছিলে? একটু পর রোয়ানের লোকেরা সেই লোকেদেরকে ইচ্ছে মতো মারে আর তারা বলে যে তারা এখানেই থাকবে, কারণ এই ব্রথালে তাদের একটা কাজ আছে। এদিকে চিঙ্গুনের কাছে তার সৈনিক এসে বলে, তারা বেশুয়াংয়ের ছবি নিয়ে এনাচিতে খোঁজ নিয়ে দেখেছে যে এটা বেশুয়াং নয়। তাদের রাজকুমারী খুবই দুষ্টু এবং অনেক বোল্ড চরিত্রের। আর মাসুই থেকে কনফার্ম করা হয়েছে বেশুয়াং আসলে মাসুইর রাজকুমারী। চিঙ্গুনের মনে পড়ে মাসুইর রাজকুমারীকেই সে আদেশ দিয়েছিল মেরে ফেলার জন্য, আর সেখানে বেশুয়াংয়ের মা মারা যায়। সৈনিক বলে, আজ পর্যন্ত কোনোদিনও মায়ের খুনিকে কেউ ক্ষমা করে দেয়নি আর তাকে ভালোবাসেনি, তাই আমার মনে হয় আপনারও ম্যাডামের কাছে যাওয়া ঠিক হবে না। এদিকে আজ রোয়ান চিঙ্গুনের কথা মতো সেই সুপারভাইজারকে নিয়ে আসে। তাকে বলে যে তারা একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসেছে। রোয়ান সুপারভাইজারকে শিনুইর ঘরে নিয়ে যায়। সে তো শিনুইকে দেখেই পাগল হয়ে যায়। সুপারভাইজার বলে, ছেলে, তোমাকে আমি সাথে নিয়ে কাজ করব, তবে এখন তুমি ঘর থেকে বেরিয়ে যাও। রোয়ান যাওয়ার আগে শিনুইর দিকে তাকায়।
সে বাইরে আসলে তার লোক তাকে বলে রাজকুমারী কি কাজ করতে পারবে। রোয়ান বলে ও কখনোই হারেনি। এরপরে সেই লোক শিনুর কাছে আসলে শিনুই তার কাছ থেকে একটা চাবি নিতে চায়, কিন্তু লোকটা বলে আমি জানি তুমি এটা নিতে চাও, এটা আমি তোমাকে দেব, তবে সবকিছু হয়ে যাওয়ার পর। এই বলে সে চাবিটা ছুড়ে দেয় আর শিনুইকে নিয়ে সে বিছানার ভেতরে চলে যায়। শিনুই চিৎকার দেবে না কি করবে সে কিছু বুঝতে পারছিল না, কিন্তু তখনই রোয়ান সেখানে চলে আসে আর সে সেই সুপারভাইজারকে মেরে ফেলে। সে শিনুইকে বলে তোমার কি ভয় লাগছে? শিনুই বলে আমি ভয় পাই না। রোয়ান বলে সবসময় নিজেকে শক্তিশালী দেখানো ঠিক না। এদিকে চিঙ্গুন বেশুয়াংয়ের কাছে আসে। বেশুয়াং তখন ঘুমাচ্ছিল। চিঙ্গুন মনে মনে বলতে থাকে আমি তোমার কাছে পৃথিবীর সবচাইতে বড় দোষী। আমি এমন একটা কাজ করেছি যার ক্ষমা চাওয়ার সাহসও আমার কাছে নেই। আমি কিভাবে তোমার মুখোমুখি হব? সে যখন চলে যেতে চায় বেশুয়াং তখন তার হাত ধরে ফেলে। চিঙ্গুন বলে তুমি ঘুমাও, আমি চলে যাচ্ছি। বেশুয়াং বলে একটু দাঁড়াও। এরপর সে তাকে নিজের হাতে তৈরি করা সে আর্মর দেয়। চিঙ্গুন আবারও চলে যেতে চাইলে বেশুয়াং বলে আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি আমাকে বলতে পারো। কিন্তু চিঙ্গুন কিছু না বলেই চলে যায়। এর পরের সিনে ইয়োজা আর তার দাসী কথা বলছিল, যেখানে আমরা জানতে পারি এবারে ইয়োজা আর বেশুয়াং এর মধ্যে একটা রান্নার কম্পিটিশন হবে। ইয়োজা তার দাসীকে বলে আমি কিছুতেই হারতে পারি না, তুমি বাবার কাছে একটা খবর পাঠাও আর আমাদের রাজ্যের ভালো ভালো 3 জন বাবুর্চিকে এখানে আসতে বলো। এদিকে বেশুয়াং তার লোকদেরকে বলতে থাকে তোমরা কি এনাচির রান্নাবান্না জানো? দাসী বলে আমি সাধারণ রান্নাবান্না জানি, কিন্তু সেগুলো খেলে তো আর রাজা খুশি হবে না। বেশুয়াং লিংহুয়ানকে রান্নাঘরে যেতে বলে আর খোঁজ নিতে বলে যে মহারাজ কি ধরনের খাবার খেতে পছন্দ করে। এরপরে বেশুয়াং চলে আসে নাজানের সঙ্গে কথা বলতে। সে তাকে বলে আমি হার ভলিউম পুরাটা পড়েছি, এরপর আপনি যেটা দিয়েছেন সেটাও আমি পড়তে চাইছি, তবে আমি এর অনেক কিছুই বুঝতে পারছি না। তার কারণ হলো হার ভলিউমের পরে যে বইটা তার নাম হলো ক্লাইমেট ভলিউম, আমাকে ক্লাইমেট ভলিউমটা পড়তে হবে। নাজান বলে ঠিক আছে, আমি তাহলে তোমাকে ক্লাইমেট ভলিউমটা দিয়ে দেবো। বেশুয়াং ভীষণ অবাক হয়ে যায় আর সে পুরোপুরিভাবে বুঝতে পারে নাজান আসলে প্রচন্ড পরিমাণ স্বার্থবাদী একজন লোক। তার কাছে আগে থেকেই ক্লাইমেট ভলিউম রয়েছে, কিন্তু সেটা সে বেশুয়াংকে দেয়নি, কারণ সে আগে বেশুয়াংয়ের ক্যাপাসিটি চেক করতে চেয়েছিল। এদিকে রোয়ানের সঙ্গে তার লোকেরা কথা বলছিল। তখন আমরা জানতে পারি রোয়ান তার লোকেদেরকে দিয়ে অনেক বেশি অস্ত্র সাপ্লাই দিয়ে দিয়েছে, কারণ সে আসলে ধীরে ধীরে করে লোকজন জড়ো করে মাসুয়ে আক্রমণ করতে চায়। সে তার লোকেদেরকে বলে তোমরা শিনুইকে দেখে রেখো, আমি আরো একটু ভালোভাবে চারদিকটা দেখে তারপরে অ্যাকশন নেব। রোয়ান বাইরে যখন খাবার খেতে আসে তখন সে শুনতে পায় 2 জন লোক বলাবলি করছে যে জেনকিউ রাজা তাদেরকে পাঠিয়েছে, কারণ জেনকিউ রাজকুমারী তার বাবার কাছে 2 জন বাবুর্চি চেয়েছে। এরা এখন নাজানের রাজপ্রাসাদে যাবে, যেটা শুনে তো রোয়ান খুশি হয়ে যায়। একটু পরেই দেখা যায় সেই লোক দুটো বাধা পড়ে আছে আর রোয়ান বাবুর্চি সেজে ইয়োজার কাছে চলে এসেছে। ইয়োজা বলে বাবা তোমাকে একা পাঠিয়েছে? ঠিক আছে, বাবা যখন পাঠিয়েছে তার মানে তোমার কিছু তো নিশ্চয়ই গুণ আছে, আমাকে একটু দেখাও। রোয়ান একটা সবজি কেটে দেখায়, যেটা দেখে ইয়োজার খুবই পছন্দ হয়। এদিকে বেশুয়াং কিছু খাবার রান্না করে তার লোকেদেরকে খেতে দেয় আর বলে মহারাজ বলেছে এই কম্পিটিশনে যে জিতবে মহারাজটাকে অর্থাৎ তার রাজ্যকে পুরো একটা মরুদ্যান উপহার দেবে। তাই বুঝতেই পারছো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কম্পিটিশন। তোমরা ভালো করে খেয়ে বলো যে আমার রান্নায় কোথায় কমতি আছে। কিন্তু তারা 2 জন বেশুয়াংকে বলে আমরা তো কোনো কমতি পাচ্ছি না, আমরা আসলে ছোটবেলা থেকেই অভাবে বড় হয়েছি। এনার্জিতে পানির অনেক অভাব, তাই খাবার দাবারেরও অভাব। আমাদের কাছে তো এগুলো অনেক ভালো লাগছে। বেশুয়াং এরপর নিজেই খেয়ে বুঝতে পারে এরকম রান্নায় সে নাজানকে খুশি করতে পারবে না। সে তখন বলে আমার একটা রান্নার বইয়ের দরকার, তাই আমি লাইব্রেরিতে যাচ্ছি। তোমাদের যেহেতু খাবার পছন্দ হয়েছে তাহলে তোমরা পুরোটা খেয়ে নাও। এদিকে লাইব্রেরিতে চিঙ্গুন খোঁজাখুঁজি করছিল। ওই সময় বেশুয়াং সেখানে চলে আসে। বেশুয়াংকে দেখে চিঙ্গুন লুকিয়ে পড়ে। বেশুয়াং উপরে উঠে রান্নার বইটা পেয়ে যায়, কিন্তু এরপর সে সিঁড়ি থেকে পড়ে যেতে চাইলে চিঙ্গুন এসে তাকে ধরে ফেলে। ওই সময় হঠাৎ করে নাজান লাইব্রেরিতে চলে আসে, তাই তারা দুজনেই লুকিয়ে পড়ে। নাজান লাইব্রেরি একটু দেখে লাইব্রেরির সিক্রেট রুমে চলে যায়। বেশুয়াং চিঙ্গুনের উপর রাগ করে চলে যায়, কারণ চিঙ্গুন কিছুদিন ধরেই বেশুয়াংকে ইগনোর করছিল। চিঙ্গুন সে রান্নার বইটা পেয়ে যায়। এরপরে বেশুয়াং যখন ঘরে আসে তখন সে দেখতে পায় ঘরে অলরেডি চিঙ্গুন বসে আছে। বেশুয়াং বলে তোমার আমার সঙ্গে দেখা করার সময় আছে? চিঙ্গুন তাকে সে রান্নার বইটা দেয়। বেশুয়াং বলে আমি তো তোমার আগে আসলাম, তাহলে তুমি আমার ঘরে আমার আগে কি করে আসলে? সে তখন চারদিকে খুঁজতে থাকে। এরপর চিঙ্গুনকে বলে এই ঘরে লুকিয়ে আসার কোনো রাস্তা আছে তাই না? তখনই তারা শুনতে পায় রোয়ান বেশুয়াংয়ের নাম ধরে ডাকছে। চিঙ্গুন যেতে চাইলে বেশুয়াং তাকে আটকে দিয়ে বলে তুমি কজনকে শোনাতে চাও যে আমার ঘরে আমি আরেকটা পুরুষ এনে রাখি? এরপরে সে রোয়ানের কাছে যায়। রোয়ান বলে তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাব। বেশুয়াং বলে হ্যাঁ চলো যাই, এখনই যাই। রোয়ান চুপ করে থাকলে বেশুয়াং বলে কি হলো, সাহস নেই? রোয়ান বলে তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছো। বেশুয়াং বলে তুমিও তো আমার সবকিছু শেষ করে দিয়েছো।
রোয়ান তার গলায় চাকু ধরলে এদিকে চিঙ্গুনও চাকু বের করে। বেশং চিৎকার করে বলে, এখানে আসার কোনো দরকার নেই। চিঙ্গুন এরপর লুকিয়ে পড়ে। বেশং বলে, এটা তোমার সেই ডেড জোন না, এটা ইয়ংপায়ের রাজার প্রাসাদ, তাই এখান থেকে তুমি যত তাড়াতাড়ি চলে যাবে সেটাই তোমার জন্য ভালো। এই বলে সে চলে আসে ঠিকই, তবে রোয়ান লুকিয়ে দেখতে থাকে যে এখানে আর কে আছে। তখন সে চিঙ্গুনকে দেখতে পায়। চিঙ্গুন বলে, তোমার এখানে থাকা ঠিক হবে না, একে তো এই রাজপ্রাসাদ তোমার জন্য নিরাপদ নয়, তার উপর আবার রোয়ান। বেশং বলে, তুমি একবার আমার চিন্তা করো, আরেকবার আমাকে ইগনোর করো, এরকম মানুষ আমার একদম পছন্দ না। তুমি আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। এরপরে সে চলে যায়। রাতের বেলা চিঙ্গুন লুকিয়ে লাইব্রেরিতে আসে। তার পেছন পেছন রোয়ানও আসে। চিঙ্গুন সিক্রেট রুমে ঢুকে যায়, তবে রোয়ান ঢুকতে পারে না। চিঙ্গুন মিস্টার রংকে বলে, আপনার থেকে আমি আলাদা হয়েছি 15টা বছর হয়ে গেছে। মিস্টার রং তার দিকে ঘুরে তাকালে চিঙ্গুন তার মুখোশ খুলে ফেলে। তখন আমাদেরকে দেখানো হয় 15 বছর আগে মিস্টার রং গুহার ভেতরে সে রাস্তা দিয়ে চিঙ্গুনকে নিয়ে যাচ্ছিল। সে তাকে বলছিল, আজ মহারাজের সঙ্গে কি হয়েছে সেটা তুমি কাউকে বলবে না, তুমি নিজের নাম বদলে ফেলবে, এভাবেই তুমি বাঁচতে পারবে, আর তোমাকে বাঁচতেই হবে। এরপর সে তাকে তিয়ান্দু নিয়ে যায়। চিঙ্গুন বলে, আপনিও আমার সঙ্গে থাকুন, কিন্তু মিস্টার রং বলে, আমাকে যেতে হবে, আমি তোমার সাথে থাকলে তোমার জীবন বিপদে পড়বে। চিঙ্গুন বলে, আমার কি আপনার সঙ্গে আর দেখা হবে না? রং বলে, যেদিন তুমি সবকিছুর যোগ্য হয়ে যাবে, যেদিন তুমি পুরোপুরি প্রস্তুতি নিতে পারবে, সেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। রং তখন কাঁদতে শুরু করে। সে বলে, তোমার এত সময় কেন লাগলো? আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমার হয়তো আর কোনোদিন দেখাই হবে না। চিঙ্গুন বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, আমার সঙ্গে চলুন। তারা বের হবে এমন সময় সামনে জেনারেল চলে আসে। জেনারেল মিস্টার রংকে আবার সিক্রেট রুমে দিয়ে দেয় আর চিঙ্গুনের সঙ্গে ফাইট শুরু করে। চিঙ্গুনকে চারদিক থেকে আটকে ফেলা হয়। ওই সময় রোয়ান ধাক্কা দিয়ে একটা বুক সেলফ ফেলে দেয়, যার কারণে চিঙ্গুন পালাতে পারে, তবে তার গায়ে একটা তীর লেগে যায়। চিঙ্গুন কোনো মতে পালিয়ে বেশংয়ের কাছে আসে। বেশং তো তাকে দেখে একদম অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি তার লোকদেরকে বলে চিঙ্গুনকে ধরে নিয়ে যেতে। লিনহুয়ান তীরটা বের করে দেয়। এদিকে নাজান আর জেনারেল বুঝতে পারে রক্ত বেশংয়ের প্রাসাদের দিকে গেছে। নাজান সরাসরি বেশংয়ের ঘরের ভেতর ঢুকে যায়। নাজান বলে, প্রাসাদে এক সন্ত্রাসী এসেছে। বেশং বলে, আমি ঘরে ছিলাম তো তাই শুনতে পাইনি। তখনই নাজান আলমারির ভেতরে কিছু শব্দ শুনতে পায়। বেশং তাড়াতাড়ি করে নিজের হেয়ারপিন দিয়ে নিজের হাত কেটে ফেলে। নাজান আলমারি খুললে বেশং বলে, মনে হয় ইঁদুর। নাজান আলমারির দরজায় রক্ত দেখতে পায়। এটা দেখে সে বেশংয়ের হাত ধরে টান দেয় আর বলে, এখানে রক্ত কোত্থেকে আসলো? বেশং বলে, আমার ব্যথা লাগছে। নাজান তার হাতের দিকে তাকালে দেখতে পায় বেশংয়ের হাত থেকে রক্ত পড়ছে। সে তখন বলে, তোমার হাত কিভাবে কাটলো? বেশং বলে, আলমারি খুলতে গিয়ে দরজায় লেগে আমার হাত কেটে গেছে, আমি ব্যান্ডেজ করার সময় পাইনি। নাজান তখন তার হাতে রুমাল দিয়ে তাকে বলে, সাবধানে থেকো। এরপর সে চলে যায়। বেশং আসলে প্রচন্ড ভয় পেয়েছিল। এর পরের সিনে দেখা যায় বেশং চিঙ্গুনের চিকিৎসা করছিল। চিঙ্গুন বলে, এরপর থেকে আর কখনো আমার জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলবে না, কারণ আমি খুবই খারাপ মানুষ। বেশং বলে, কে বলেছে? আমি জানি তুমি অনেক ভালো মানুষ। চিঙ্গুন তখন অজ্ঞান হয়ে যায়। এদিকে নাজান তার জেনারেলের উপর প্রচন্ড রাগারাগি করছিল যে তারা এত বড় একটা সুযোগ পেয়েও সেই ছেলে কি করে পালিয়ে গেল। চিঙ্গুনের জ্ঞান ফিরলে সে বলে, আমি এখন চলে যাই। বেশং বলে, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। চিঙ্গুন বলে, তুমি নাজানকে কি করে সামলাবে? বেশং বলে, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এদিকে ইয়োজা রোয়ানের রান্না করা খাবার ট্রাই করছিল। সে একটা খাবারও খেতে পারছিল না। সে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি এগুলো কিভাবে রান্না করেছো? কম্পিটিশন আসতে চলেছে, আমি কি করবো পরে? তখনই নাজান সেখানে চলে আসে। সে রোয়ানকে দেখে বলে, তুমি কে? রোয়ান বলে যে সে ইয়োজার বাবুর্চি। নাজান খাবার দেখে বলে, এগুলো কে রান্না করেছে? রোয়ান বলে, রানী রান্না করেছে। নাজান একটু খেয়েই তার অবস্থা খারাপ হয়ে যায়। ইয়োজা তখন তাকে পানি দেয়। নাজান বলে, তুমি ভালোই রান্না করতে পারো। এরপরে নাজান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাতের বেলা চিঙ্গুন ড্রিঙ্ক করছিল। তখন বেশং সেখানে আসে। সে বলে, তুমি অসুস্থ হয়েও ড্রিঙ্ক কেন করছো? চিঙ্গুন বলে, এই ড্রিঙ্কটা খেলে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি এটা খেতাম। এটা অধিক মাত্রায় খাওয়ার কারণে আমার শরীরে অনেক বেশি ইমিউনিটি হয়ে গেছে, যার কারণে আমার শরীর বিষও অ্যাবজর্ব করতে পারে। বেশং একটু খেতে গিয়ে দেখে সেটা খেতে খুবই বাজে। চিঙ্গুন বলে, ছোটবেলায় আমার কাছেও এটা খুব খারাপ লাগতো খেতে, কিন্তু বাঁচতে হলে আমাকে খেতেই হবে। তখন আমাদেরকে দেখানো হয় তিয়ান্দুর রাজা চিঙ্গুনকে বলছিল, আজ থেকে তোমার নাম চিঙ্গুন, তুমি আমার ছেলে। আমার ছেলে হিসেবেও বাঁচতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তারপরও ইয়নপায়ের খারাপ লোকেদের নজরে তুমি পড়বে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? চিঙ্গুন বলে, জি কাকা। সে তখন না করলে চিঙ্গুন এরপর ভালোভাবে তাকে বলে, জি বাবা। চিঙ্গুন এসব কল্পনা করছিল। বেশং তাকে বলে, তোমার বাবা মা কোথায়? চিঙ্গুন বলে, তারা কেউ বেঁচে নেই। বেশং বলে, সরি। চিঙ্গুন বলে, তুমি কেন সরি বলছো? তোমার তো আর দোষ নেই, তোমার পরিবার কোথায় থাকে?
বেশং বলে আমারও বাবা মা কেউ নেই। চিঙ্গুন বলে সরি। বেশং বলে এবার তুমি কেন সরি বলছো? তোমার তো আর কোনো দোষ নেই। চিঙ্গুন তখন মনে মনে বলে আমারই দোষ। যেদিন তুমি জানবে সেদিন না জানি তুমি কি করবে। এরপরে সে বেশংকে বলে সে আসলে এখানে এসেছে মিস্টার রংকে নিয়ে যেতে। একটু পরেই বেশং ভীষণ পরিমাণ মাতাল হয়ে যায়। চিঙ্গুন তাকে ঘরে নিয়ে যায়। বেশং চিঙ্গুনের গালে হাত দিয়ে বলে তোমার গাল এত ঠান্ডা কেন? সে তাকে শুয়ে দিয়ে তার গালের উপর নিজের গাল দিয়ে শুয়ে থাকে। এরপর সে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমার খালি খালি লাগে, আর তুমি আমার পাশে থাকলে আমার সবসময় নিজেকে নিরাপদ মনে হয়। এদিকে দেখা যায় শিনুই সেই ব্রথাল এখন নিজের নামই করে নিয়েছে। এবার থেকে সে এই ব্রথালকে একটা রেস্টুরেন্ট বানাবে, আর সে ব্রথালের সকল মেয়েদেরকে বলে তোমরা এই রেস্টুরেন্টেই কাজ করবে আর সম্মানের সাথে বাঁচবে। অন্যদিকে রোয়ান ঘুমাচ্ছিল। তখন দাসী এসে তাকে ডাকতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি উঠে ইয়োজা ম্যাডামের জন্য রান্না করো। রোয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। সে দাসীকে ধরে সরাসরি ইয়োজার কাছে আসে আর ইয়োজার চেহারা একটা চাকু ধরে বলে তোমার কি আমাকে বাবুর্চি বলে মনে হয়? আমি মরুভূমির সবচেয়ে বড় ডাকাত রোয়ান। এটা শুনে তো ইয়োজার মাথায় নষ্ট হয়ে যায়। সে বলে আপনি কি চান তাহলে? রোয়ান বলে আমি চাই আমি যা বলবো তুমি তাই শুনবে। এখন আমার সামনে এসে নাচ করো। ইয়োজা তো প্রথমে কিছুতেই রাজি হয় না। রোয়ান যখন বলে যে আমার কথা না শুনলে আমি চাকু দিয়ে তোমার চেহারা নষ্ট করে দেব, ইয়োজা তখন রাজি হয়ে যায়। সে রোয়ানের সামনে এসে নাচতে থাকে। এরপর দেখা যায় গুপ্ত রাস্তার ভেতরে চিঙ্গুন আর তার সৈনিক কথা বলছে। সৈনিক বলে আপনি তো সুস্থ হয়ে গেছেন। চিঙ্গুন বলে কে বলেছে তোমাকে? সৈনিক বলে আমার তো ভয় লাগছে, যেদিন ম্যাডাম জানতে পারবে। চিঙ্গুন বলে ওই দিন কোনোদিনও আসবে না। তুমি মাসি রাজ্যে যাও আর সেখানে গিয়ে রাইস কেক নিয়ে আসো। আসলে বেশওয়ান কাল রাতে ঘুমের ভেতর বলেছিল যে তার রাইস কেক খেতে ইচ্ছে করছে। এরপরে চিঙ্গুন বেশওয়াংয়ের কাছে আসে। সে তাকে স্যুপ খাইয়ে দেয়। বেশওয়াং চিঙ্গুনের আঘাত দেখতে চাইলে চিঙ্গুন নাটক করে বলে অনেক বেশি বেড়ে গেছে, আমি এখন অনেক অসুস্থ, আমাকে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। বেশওয়াং তার কাহিনী বুঝতে পারে। এদিকে ইয়োজা তার দাসীকে বলে এই ডাকাত রাস্তায় বেশওয়াংকে ধরেছিল। বেশওয়াংয়ের ব্যাপারে আমাকে আরো কিছু জানতে হবে যাতে আমি ওকে নিচে দেখাতে পারি। তুমি আনাচিতে খোঁজ পাঠাও আর বেশওয়াংয়ের ব্যাপারে সবকিছু জেনে আসো। এদিকে শিনুয়ের রেস্টুরেন্ট খুব ভালো চলছিল। সব মেয়েরাই ভালো রান্না করেছে। শিনুই রোয়েনের লোকেদেরকে বলে খাবার খেতে। খাবার খেতে খেতে একজন বলে ওঠে আমরা এত ভালো খাবার খাচ্ছি, না জানি না জানের প্রাসাদে আমাদের হুজুর কি খাচ্ছে। এটা শুনে তো শিনুই প্রচন্ড খেপে যায় যে রোয়ান তাকে না নিয়েই না জানের প্রাসাদে গেছে। এদিকে ইয়োজা আর তার দাসী চাকু নিয়ে এসেছে রোয়ানকে মারার জন্য, কিন্তু রোয়ান তাদেরকে ধরে ফেলে। ইয়োজা তখন একটা আপেল দেখিয়ে বলে এটা আমাদের রাজ্যের ফল, খুব মিষ্টি খেতে, তাই আমি এটা আপনার জন্য নিয়ে এসেছি। রোয়ান সেটা খেতে থাকে। এরপরে দেখা যায় বেশওয়াং চিঙ্গুনকে বলছে সামনে রান্নার কম্পিটিশন, তুমি একটু খাবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। চিঙ্গুন এমন ভাব করে যে সে অনেক অসুস্থ। বেশওয়াং তখন তাকে নিজের হাতে খাইয়ে দেয়। চিঙ্গুন বলে খারাপ না, তবে ভালোই হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে একজন ভালো রান্না জানলেই চলে। একদিন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। বেশওয়াং বলে কে হবে তোমার স্ত্রী? চিঙ্গুন বলে তোমাকে বলিনি, মানে তুমি খেয়ে দেখো আর বলো যে আমার ভবিষ্যতের স্ত্রী ভাগ্যবান কিনা। বেশওয়াং তখন বলে ঠিক আছে বলবো, এখন খাও। এদিকে নাজান তার জেনারেলকে জিজ্ঞেস করে বেশওয়াংয়ের প্রাসাদে কোনো উল্টোপাল্টা কিছু দেখেছে কিনা। জেনারেল বলে কেউ সেই প্রাসাদে যায়নি আর সেখান থেকে কেউ বেরও হয়নি, তবে ওই তীরটাতে বিষ লাগানো ছিল। আজ রাতের মধ্যে ওই লোকের মারা যাওয়ার কথা। রাতের বেলা বেশওয়াং তার দাস দাসীর মাধ্যমে জানতে পারে আজ তার মহলে অনেক পাহারাদার রাখা হয়েছে। সে তখন চিঙ্গুনকে খুঁজতে যেতে চায়। ওই সময় নাজান সেখানে চলে আসে। নাজান বলে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বেশওয়াং বলে রান্নাঘরে যাচ্ছিলাম। নাজান এরপর বেশওয়াংয়ের ঘরে আসে। সে দেখতে পায় টেবিলের উপরে অনেক খাবার। সে বলে এত খাবার রেখেও রান্নাঘরে যাচ্ছিলে? সে এরপর টেবিলে বসে পড়ে খাওয়ার জন্য। বেশওয়াং তাকে একটু খাইয়ে দিলে নাজান তাকে টেনে তার কাছে নিয়ে আসে আর বলে আজ নিশ্চয়ই তোমার পিরিয়ড নেই, আজ তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে। বেশওয়াং বলে আমার মাথা ব্যথা করছে, তার চেয়ে বড় কথা আমার হাত কাটা। নাজান তখন রেগে গিয়ে বলে তোমার কি মনে হয় আমি জানি না ওই দিন আসলে কি হয়েছিল? বেশওয়াং তাড়াতাড়ি নিচে গিয়ে নিজের হেয়ার পিন গলায় ধরে আর বলে আপনি কি বলছেন আমি জানি না, কিন্তু আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে আমি নির্দোষ। নাজান তখন হেয়ার পিন নিয়ে বলে আমি তো মজা করছিলাম। এরপর সে আবারও বেশওয়াংকে কোলে তুলে নেয় আর বলে আজ রাতের পর আমি তোমাকে আমার পুরো একটা মরুদ্যান দিয়ে দেব আর সেই ক্লাইমেট ভলিউমও তোমাকে দিয়ে দেবো। বেশওয়াং প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। নাজান যখনই তার কাছে যেতে চায় তখন সে খেয়াল করে বেশওয়াংয়ের হাতের রক্ত বের হয়ে তার হাতে লেগে গেছে। রক্ত দেখে নাজান উঠে পড়ে। বেশওয়াং তখন ক্ষমা চাইতে থাকে। বেশওয়াং বলে আপনি ইয়োনপাইয়ের রাজা, আপনার অনেকগুলো রানী আছে, এক এক রানীর এক এক গুণ। কেউ আপনার রাজকাজে সাহায্য করে থাকে, কেউ রাতের বেলা আপনার সাথে থাকে। মহারাজ
আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই আপনার হয়ে কাজ করব, কিন্তু আমার সম্মানই আমার গর্ব, আমি আমার সম্মান আপনাকে দিতে চাই না। নাজান তখন বলে, এটা আমি আগেও বুঝতে পেরেছি, তবে ঠিক আছে, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার পার্টনার। আমি তোমার ভালোবাসা চাই না, আমি তোমার মেধা চাই। এই সবকিছুই চিঙ্গুন আড়াল থেকে দেখছিল। নাজান চলে গেলে চিঙ্গুন ভেতরে আসতে চাইলে বেশং তাকে বলে, এসো না, আমি একা থাকতে চাই। চিঙ্গুন তার সাথে করে আনা ওয়াইনগুলো নিচে রেখে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সে সৈনিককে বলে, এই ক্লাইমেট ভলিউমটা নাজানের লাইব্রেরিতে রেখে আসো, আমি এটা কপি করে ফেলেছি। সৈনিক বলে, আপনি সারা রাত ঘুমাননি? চিঙ্গুন বলে, আমার ঘুম আসছিল না। সৈনিক তখন তাকে একটা চিঠি দেখায়, যেটা ইয়োজার রাজ্য থেকে এসেছে, যেখানে লেখা ছিল বেশং এক ছদ্মবেশী, সে এনাচির রাজকুমারী নয়। এদিকে বেশং বৃষ্টি দেখছিল। সে যখন ঘরে যায় তখন সে তার পছন্দের রাইস কেক দেখতে পায়। সে খুশি হয়, যখনই খেতে যাবে তখনই আকাশে বিজলি চমকালে সে ভয় পেয়ে যায়। ওই সময় চিঙ্গুন এসে তাকে সান্ত্বনা দেয়। সে তাকে বাইরে নিয়ে আসে আর তার হাতে ক্লাইমেট ভলিউমটা দেয় আর বলে, তুমি এটা পড়ে নিও, এটাতে ক্লাইমেট সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। এরপরে তারা আবার ভেতরে গিয়ে রাইস কেক খেতে থাকে। চিঙ্গুন তখন তাকে সেই চিঠিটা দেখায়। বেশং ভয় পেয়ে গেলে চিঙ্গুন তাকে বলে, এগুলো বিষয়ে আমি দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তখনই তারা শুনতে পায় রোয়ান এদিকে আসছে। বেশং চিঙ্গুনকে লুকিয়ে ফেলে। এরপর রোয়ান সেখানে আসে। সে বলে, তোমার প্রেমিক কোথায়? সে কি আর বেঁচে নেই? বেশং বলে, সে ভালো আছে, তোমাকে ধন্যবাদ। বলো তুমি কি চাও? রোয়ান বলে, তুমি আমার সঙ্গে চলো। এরপর সে বলে, আচ্ছা তোমার কি মনে হয় তুমি এই কম্পিটিশনে জিততে পারবে? আমি তোমাকে বলে দিই, তুমি 100% হারবে। এটা বলে সে যখনই চলে যেতে চায় তখনই সে শুনতে পায় নাজান এখানে আসছে। এটা শুনে সে দৌড়ে চিঙ্গুন যেখানে লুকিয়েছিল সেখানেই যায়। এরপরে নাজান সেখানে আসে। সে বেশংকে ক্লাইমেট ভলিউমটা দেয় আর বলে, তুমি তো এটা চেয়েছিলে। নাজান চলে গেলে বাকি দুজন মারামারি করতে করতে বেরিয়ে আসে। বেশং তখন বলে, যদি মরতে ইচ্ছে হয় তাহলে নাজানের সামনে গিয়ে মরো, আমার সামনে না। রোয়ান চলে গেলে বেশং চিঙ্গুনের দিকে তাকিয়ে থাকে। চিঙ্গুন বলে, ও আগে শুরু করেছে। রাতের বেলা ইয়োজা রোয়ানকে খাবার খাওয়াচ্ছিল আর বলছিল, আপনি আমাকে একটু জেতানোর ব্যবস্থা করে দিন না। রোয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি কখনোই হারি না। এরপর পরের দিন চিঙ্গুন বেশংকে একটা লোকের কাছে নিয়ে যায়, যে লোক আগে নাজানের বাবুর্চি ছিল, কিন্তু সে বেশংকে সাহায্য করতে রাজি হয় না। বেশং যখন চলে আসছিল তখন সে লোকের লাগানো কিছু গাছ দেখে আর বলে, এই গাছগুলো কখনোই ভালো করে বড় হয়ে উঠবে না, কারণ এই মাটি তার জন্য সঠিক না। এই কথা শুনে লোকটি বেরিয়ে আসে আর এরপর লোকটি বেশংকে নুডলস বানিয়ে দেয়, যেটা নাজানের সবচেয়ে প্রিয় নুডলস। এরপরে চিঙ্গুন বেশংকে মার্কেটে নিয়ে আসে। এখানে বেশং তার আর চিঙ্গুনের মতো পুতুল দেখতে পায়। এরপরে চিঙ্গুন তাকে একটি পেন্টিং দেখায়, যেখানেও বেশং আর চিঙ্গুনেরই ছবি ছিল। বেশং বলে, তুমি আমার জন্য আর কি কি রেখেছো? চিঙ্গুন বলে, চলো আমার সাথে। এরপর তারা একটি নির্জন জায়গায় আসে, যেখানে চিঙ্গুন বেশংকে একটা হেয়ার পিন দেয়। এরপর তাকে একটা জিনিস দেয়। চিঙ্গুন বলে, এটাতে চিঠি আছে, যেটা আমার সুইসাইড নোট। বেশং এটা শুনে বলে, এটা আমাকে কেন দিলে? চিঙ্গুন বলে, কারণ আমার পরিবার বলতে কেউ নেই, তুমি আমাকে কথা দাও আমার মৃত্যুর আগে তুমি এই চিঠি পড়বে না। বেশং তখন তাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, এবার দয়া করে চুপ করো। চিঙ্গুন যখনই তাকে কিস করতে যায় তখনই সেখানে শিনুই চলে আসে। চিঙ্গুন বলে, তোমাকে আমি নাজানের প্রাসাদে নিয়ে যাব, তবে তোমাকে কিন্তু রোয়ানকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে আসতে হবে। এরপরে শিনুই আর বেশং কথা বলছিল। বেশং জিজ্ঞেস করে যে সে এখন কেমন আছে। শিনুই বলে, আমি আর রোয়ান একটা ব্রথালকে কবজা করে নিয়েছি, এখন সেটাতে আমরা রেস্টুরেন্ট বানিয়েছি। বেশং বলে, তার মানে তুমি ভালোই আছো। রাতের বেলা বেশংয়ের লোকেরা একটা বড় বক্স নিয়ে আসে। দাসী জিজ্ঞেস করে, এটাতে কি আছে? বেশং বলে, কাল জানতে পারবে। রোয়ান লুকিয়ে সেই বক্সটা দেখতে পায়। সে ঘরে এসে বলতে থাকে, ওই বক্সের ভেতর তো অনেক জিনিস নেওয়া যাবে, বক্সটা কত ওজন হতে পারে? সে তখন ইয়োজাকে কোলে নিয়ে দেখতে থাকে যে সে কত ওজন তুলতে পারে। ইয়োজা বলতে থাকে, আপনি যা চান আমি তাই আপনাকে দেব, কিন্তু আমি আপনার সাথে ঘুমাতে পারবো না, তার চেয়ে বরং আমি মরে যাব। রোয়ান ইয়োজার ঘর ভালো করে দেখতে থাকে। সে বুঝতে পারে ইয়োজার ঘরে অনেক মূল্যবান জিনিস রয়েছে। এরপরে মাঝরাতে রোয়ান বাইরে এসে বেশংয়ের সেই বক্সের ভেতরে ওয়াইন ঢেলে দেয়। আসলে সে বক্সে তাজা মাছ ছিল। রোয়ান যখন চলে যাচ্ছিল তখন শিনুই তাকে ধরে। রোয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমার এখানে একদম প্রয়োজন নেই। শিনুই বলে, সত্যি কি প্রয়োজন নেই? আমি কিন্তু অনেক ভালো রান্না শিখেছি। সে বিভিন্ন জিনিসের নাম বলতে থাকে। রোয়ান বলে, সত্যি কি তুমি রান্না শিখেছো? এরপর শিনুই রোয়ানের কাঁধে করে যাচ্ছিল। রোয়ান বলে, তুমি যদি ভালো রান্না করতে না পারো তাহলে দেখো আমি তোমার সঙ্গে কি করি। তারা একসঙ্গে বাইরে বসে থাকলে রোয়ান বলে, একদিন আমারও এরকম একটা প্রাসাদ হবে। শিনুই বলে, কতদিন লাগবে? রোয়ান বলে, 1 বছর। শিনুই বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এদিকে দাসী এসে খবর দেয় যে তাদের মাছ মারা গেছে। বেশং বুঝতে পারে পানি থেকে ওয়াইন ঢেলেছে।
লিংহুয়ান আবার বাজারে যেতে চায় মাছ কিনতে। বেশং বলে মরুভূমিতে সহজে মাছ পাওয়া যায় না, তাই আমাদের এখন আর কিছুই করার নেই। এরপর পরদিন নাজানের কাছে খাবার আনা হয়। প্রথমে ইয়োজার খাবার আনা হয়, যেটা নাজানের কাছে খুবই ভালো লাগে। এরপর বেশংয়ের খাবার আনা হয়। এটা তো নাজানের প্রিয় খাবার, তবে এবার এটা টেস্ট তার কাছে একটু অন্যরকম লাগে, তাই সে বেশংকে ভেতরে ডাকে। নাজান বলে, নুডলস ঠিক আছে, তবে এর ভেতর থেকে ওয়াইনের ঘ্রাণ কেন আসছে? বেশং বলে, কারণ নুডলসটা আমি অন্যভাবে রান্না করেছি। এই নুডলসগুলো আগে তৈরি করে ওয়াইনে ডুবিয়ে রোদে সকালে এগুলো অনেক দিন ভালো থাকে। টেস্ট একটু কমে যায়, তবে রান্নার সময় অনেক বেঁচে যায়। নাজান বলে, এটা তো আসলে একটা অভিনব পন্থা। তুমি তো সত্যি খুব ভালো রাঁধুনি। কম সময়ে ভালো রান্না কি করে করতে হয় সেটা ভালো করে জানো। তখনই জেনারেল এসে বলে, কিছুদিন আগে তাদের একটি মরুদ্যানে একদল ডাকাতরা ঘাঁটি গেড়েছে। কিছুতেই সেই ডাকাতদেরকে সেখান থেকে সরানো যাচ্ছে না। নাজান তখন রেগে যায়। সে বলে, আমি বেশংকে কথা দিয়েছি যে কম্পিটিশনে সে জিতলে আমি তাকে মরুদ্যান দেব। এখন আমি মরুদ্যান কোথায় পাবো? তবে যাই হোক, এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, অনেক সৈনিকদের সেখানে পাঠান আর সে মরুদ্যান আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। বেশং মনে মনে বলতে থাকে, নাজানের অনেকগুলো মরুদ্যান রয়েছে, কিন্তু নাজান আমাকে একটাও দিতে চাইছে না। তার মানে তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। এদিকে সৈনিক চিঙ্গুনকে বলে যে চারদিকে অনেক ডাকাত দল ঘোরাঘুরি করছে এবং তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে। হয়তো তারা মাসুইয়ে আক্রমণ করতে চাচ্ছে। আমরা কি তাদেরকে আটকাবো? চিঙ্গুন বলে, না, আমরা তাদেরকে সাহায্য করব, যাতে মাসুইতে নতুন রাজা হয় যে কিনা আমাদেরকে সাহায্য করবে ইয়ন পাইকে হারাতে। সৈনিক বলে, নাজান কি ম্যাডামকে মরুদ্যান দিয়েছে? চিঙ্গুন বলে, না, ও কখনোই বেশনকে মরুদ্যান দেবে না। তুমি এক কাজ করো, তিয়ান্নুতে গিয়ে আমাদের একটা মরুদ্যানের কাগজপত্র নিয়ে আসো। বেশং ঘরে আসলে দেখতে পায় রোয়ান সেখানে আছে। রোয়ান বলে, আমি ভেবেছিলাম তুমি আজ হেরে যাবে, তোমার চোখের জলে আজ প্রাসাদ ভিজে যাবে। তার কিছুই হলো না। তুমি এই নাজারের কাছে থেকে কোনো কিছুই পাবে না। ও তোমাকে কোনো কিছুতেই সাহায্য করবে না। তার চেয়ে বরং তুমি আমার সাথে চলো। বেশং বলে, তুমি কি আমার সঙ্গে দাবা খেলবে? এরপর তারা একসঙ্গে দাবা খেলতে বসে। রোয়ান বলে, আমি তোমাকে আবারও বলে দিই, আমি যা চাই তা কিন্তু আমি নিয়ে ছাড়ি। বেশং বলে, সত্যি কি তাই? কিন্তু আমার তো মনে হয় না। তুমি মাসি কোনোদিন নিজের দখলে আনতে পারবে না। রোয়ান বলে, তুমি এই কথা কেন বলছো? বেশন বলে, দেখো, আমি চাই তুমি একটা রাজ্যের রাজা হয়ে যাও। মাসুই এখন সবচেয়ে দুর্বল, আর আমি জানি তুমি অনেকদিন থেকে মাসুই আক্রমণ করার জন্য প্ল্যানিং করছো। এই কারণেই তুমি শিনুইকে তোমার সাথে রেখেছো। রোয়ান বলে, তুমি দেখছি রাজনীতির ব্যাপারে অনেক কিছু জানো। হ্যাঁ, আমি অনেকদিন থেকেই মাসুই আক্রমণ করার প্ল্যান করছি। বেশং বলে, কবে করবে? রোয়ান বলে, 10 দিন পর। বেশং বলে, না, 15 দিন পর, এবং যেদিন তুমি আক্রমণ করবে আমাকে জানাবে, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর রোয়ান সেখান থেকে চলে যায়। একটু পর রোয়ান আসে সেই বড় বক্সটা নিয়ে। রোয়ান ইয়োজার ঘর থেকে দামি দামি জিনিসপত্র এনে সেই বক্সে রাখছিল। ইয়োজা তাকে বলছিল, আপনি এটা কি করছেন? রোয়ান বলে, আমার জন্যই তুমি হেরে যাওনি, তাই এগুলো আমার প্রাপ্য। রোয়ান বক্স ভরে নিয়ে চলে যায়। ইয়োজা কাঁদতে কাঁদতে নাজানের কাছে আসে। সে বলে, কিছুদিন আগে এক ডাকাত আমাদের রাজ্যের বাবুর্চির নাম করে আমার কাছে এসেছে। সে বলেছে সে আমাকে কম্পিটিশন জেতাতে সাহায্য করবে। কাল কম্পিটিশন শেষ, আজ সকালে সে আমার ঘরের সবকিছু লুট করে নিয়ে চলে গেছে। মহারাজ, আপনি তাকে মেরে ফেলুন। নাজান বলে, তুমি তার নাম জানো? ইয়োজা বলে, না, আসলে সে মিথ্যা কথা বলেছে। নাজান ইয়োজাকে বলে, তুমি এখন যাও, আমি বিষয়টা পরে দেখছি। এরপর দেখা যায় একাধারে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই নাজানের কাছে খবর আসে যে লন্ড্রি হাউসের সব দাসীরা একসাথে অসুস্থ হয়ে গেছে। নাজান ঘোষণা করে দেয় কেউ যাতে লন্ড্রি ঘর থেকে বের না হয়। বেশক রাতের বেলা লন্ড্রি হাউসের লোকেদেরকে দেখতে যায় এবং বাইরে থেকে সে তাদের লক্ষণ দেখে বলে এটা টাইফয়েড। এরপরে সে ঘরে এসে ভাবতে থাকে কেউ যদি বের না হয় তারপরও বাইরের মানুষ কেন টাইফয়েড আক্রান্ত হচ্ছে। চিঙ্গুন পানি দেখে বলে, আমার মনে হয় এ রোগ পানিতে ছড়ায়। যেহেতু একাধারে বৃষ্টি হচ্ছে তাই ভীষণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। আমি আমার লোকজন দিয়ে লন্ড্রি হাউসের চারপাশের পানিগুলো বিশুদ্ধ করার চেষ্টা করছি। এভাবেই কিছুদিন কেটে যায়। চিঙ্গুন এরপর যখন বেশঙ্গের কাছে ফিরে আসছিল তখন সে দেখতে পায় গেট বন্ধ। সামনে দিয়ে আসলে বেশঙ্গের দাসদাসীরা বলে, রাজকুমারী বলেছে আমরা যেন ভেতরে না যাই। চিঙ্গুন বলে, কেন, কি হয়েছে? দাসী বলে, মহারাজ লন্ড্রি হাউসের সকল দাসীদেরকে মেরে ফেলার আদেশ দিয়েছে। আমাদের রাজকুমারী সেসব দাসীদেরকে বাঁচানোর জন্য একটানা ওষুধ বানাচ্ছিল। এরপর হঠাৎ করেই সে অসুস্থ হয়ে যায়। চিঙ্গুন এটা শুনে ঘরের ভেতরে যায় আর দেখতে পায় বেশং মাটিতে পড়ে আছে। বেশং বলে, আমাকে ছেড়ে দাও, আমার মনে হয় টাইফয়েড হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। চিঙ্গুন বলে, তুমি মরে গেলে আমিও শেষ হয়ে যাব। তুমি আমাকে বলো কিভাবে ওষুধ বানাতে হয়, আমি তোমাকে ওষুধ বানিয়ে খাওয়াচ্ছি। এরপরে চিঙ্গুন বুঝতে পারে বেশং কিছুতেই সুস্থ হচ্ছে না, উল্টো তার শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তাই তারা লুকিয়ে তাকে একটা ডাক্তারের কাছে আনে।
ডাক্তার বলে ওনার টাইফয়েড হয়নি, আসলে উনি সঠিক ওষুধ বানানোর জন্য নিজেই অনেকগুলো ওষুধ বারবার ট্রাই করেছিল, যার কারণে তার শরীরে বিষাক্ত ওষুধ ঢুকে গেছে। এখন তাকে বাঁচানো খুব মুশকিল। এটা শুনে তো সবার মন খারাপ হয়ে যায়। মাঝরাতে বেশওয়াংয়ের জ্ঞান ফিরে সে চিঙ্গুনকে বলে, আমি একটু বাইরে যেতে চাই। চিঙ্গুন তাকে নিয়ে বাইরে বসলে বেশওয়াং বলে, আমি তোমাকে নিয়ে আলাদা একটা মরুদ্যানে যেতে চাই, যেটা হবে শুধুই আমাদের। আমি তোমার সঙ্গে আমার সারাটা জীবন কাটাতে চাই। চিঙ্গুন বলে, তুমি সুস্থ হয়ে যাও, তারপর আমি তোমাকে আমার মরুদ্যানে নিয়ে যাব। সেখানে আমরা নতুন করে ঘর বানাবো, যেই ঘরে আমরা একসাথে থাকবো, যেই ঘরে আমাদের বাচ্চারা কান্না করবে, যেই ঘরে তুমি আর আমি একদিন বৃদ্ধ হব। বেশওয়াং বলে, ভালোই তো স্বপ্ন দেখে ফেললে। এক মুহূর্তের ভেতর আমরা আমাদের সারা জীবন কাটিয়ে ফেলেছি। এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। চিঙ্গুন তখন কাঁদতে শুরু করে। সে বলে, তোমার কিছু হতে পারে না, তুমি এখনো তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওনি, এখনো আমার প্রাপ্য শাস্তি তুমি আমাকে দাওনি। সে তখন অনেক কাঁদতে থাকে। এরপর সে তাকে ঘরে নিয়ে আসে। তখন সেই ডাক্তারও আসে। সে বলে, ওনার জন্য আমি ওষুধ বাড়িয়ে ফেলেছি, এবার উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এতে সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর পরদিন সত্যি সত্যি বেশওয়াংয়ের জ্ঞান ফিরে আসে, আর সে এখন সুস্থ। বেশওয়াং সে সকল দাসীদেরকেও সুস্থ করে তোলে। না জানো তাকে দেখছিল। রাতের বেলা জেনারেল একটা সিক্রেট প্যাভিলিয়নে আসে, যেখানে মূলত মিস্টার রংকে রাখা হয়েছে। জেনারেল সেই লোককে নিজের টোকেন দেখায়। এরপর সে তার সাথে করে মিস্টার রংকে নিয়ে আসে। তবে আমরা দেখতে পাই সে এসেছে চিঙ্গুনের সৈনিকের কাছে। আর তখনই আমাদেরকে দেখানো হয় আসলে এটা জেনারেল নয়, বরং চিঙ্গুন। এরপর আমাদেরকে একদিন আগের সিন দেখানো হয়, যেখানে বেশওয়াং আর চিঙ্গুন মিলে এই প্ল্যান করেছিল। বেশওয়াং এই জিনিসটা আসলে মরুভূমির বই পেয়েছিল, আর চিঙ্গুন অবিকলভাবে জেনারেলের একটা টোকেন বানিয়ে ফেলে। এরপর জেনারেল নাজানের কাছে সেই সৈনিককে নিয়ে আসে। সৈনিক বলে, সেই লোক দেখতে একদম জেনারেলের মতোই ছিল। নাজান তাকে নিজের কাছে ডাকে আর বলে, ভয় পেও না। সে তার মাথায় হাতুড়ি দিয়ে একটানা আঘাত করে তাকে মেরে ফেলে। নাজান তার জেনারেলকে বলে, ওকে আমার চাই, জীবন্ত অথবা মৃত। এরপর তার কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল মাসুইর ওপর আক্রমণ হতে চলেছে, তাই নাজান যেন তাদেরকে সাহায্য করে। তবে নাজান চিঠিটা পুড়িয়ে ফেলে, কারণ এবার মাসুইকে সে সাহায্য করবে না। এদিকে দেখা যায় রোয়ান তার সকল লোকেদেরকে নিয়ে মাসুইর সেনাবাহিনীর ক্যাম্প দখল করে ফেলেছে। এই খবর মাসুইর রাজার কাছে যায়, যেটা ছিল বর্তমান বেশওয়াংয়ের চাচা। সে রাজা বলে, ইয়নপাই থেকে কোনো খবর আসেনি? একজন মন্ত্রী বলে, আমরা 3 বার চিঠি পাঠিয়েছি, কিন্তু একটা চিঠিরও কোনো উত্তর আসেনি। রাজা বলতে থাকে, একটা লোক পাঠাতে হবে, বলুন আমাদের মধ্যে কে ইয়নপাইতে যেতে রাজি আছে। তখন একজন লোক বলে, সে ইয়নপাইতে যাবে, আর নাজানকে অবশ্যই রাজি করাবে তাদেরকে সাহায্য করার জন্য। এরপর দেখা যায় নাজানের কাছে জেনারেল রোয়ানের ছবি নিয়ে এসেছে। নাজান বলে, এটা তো সেই বাবুর্চি। রোয়ান তার কাছে এসে তার কাছ থেকে সবকিছু নিয়ে গেছে, তাকে তো শাস্তি দিতেই হবে, তবে এখন না। তখনই মাসুই থেকে সেই লোক আসে, যে নাজানকে বলে তাদেরকে সাহায্য করতে। নাজান বলে, এমন না যে আমরা রোয়ানের সঙ্গে পারবো না, তবে রোয়ানকে ধরতে হলে আমাদের একটা প্রপার প্ল্যানিং এর প্রয়োজন। সেই লোক যখন একা ছিল তখন সে সামনে বেশওয়াংকে দেখতে পায়। সে তাকে দেখে বলে, রাজকুমারী আপনি? আমাদের নবম রাজকুমারী, আমাদের মাসুইকে বাঁচান। দাসী বলে, আপনি ভুল করছেন। কিন্তু সেই লোক বলে, আমি আমাদের রাজকুমারীকে চিনতে পারবো না। রাজকুমারী, মাসুইর অবস্থা খুব খারাপ, আমাদের রাজ্যকে বাঁচান। বেশওয়াং বলে, আমি এনাসির রাজকুমারী, আমি মাসুই চিনি না। এরপরে সে চলে যায়। তবে এই সবকিছু ইয়োজার দাসী দেখতে পায়। এরপরে সে লোকের কাছে ইয়োজা আসে। ইয়োজা বলে, তুমি আমার হয়ে কাজ করো, আমি আমার লোকজন তোমাকে সাহায্য করার জন্য পাঠাবো। তোমাকে শুধু মহারাজকে এটা বলতে হবে যে বেশওয়াং আসলে তোমাদের রাজকুমারী, সে এনাসির রাজকুমারী নয়। সে লোক বলে, আমি কখনোই এটা করব না। ইয়োজা বলে, মহারাজ তোমাদেরকে সাহায্য করার জন্য না করে দিয়েছে, তার মানে অবশ্যই তোমার রাজকুমারী হয়তো এটা বলেছে, নয়তো মহারাজ তোমাদেরকে কেন সাহায্য করবে না? তুমি আমার কথা শুনে চললে আমি তোমাকে সাহায্য করব। এদিকে মাসুইয়ের জেনারেলের 2 মেয়ে রোয়ানের সঙ্গে কথা বলতে আসে। তারা মূলত এসেছিল রোয়ানকে মেরে ফেলতে। তবে যখন তারা জানতে পারে এখানে তাদের নবম রাজকুমারী শিনুই আছে, তারা তখন বলতে থাকে, আমাদের বাবা এখনো আপনার আশায় বসে আছে যে একদিন আপনি আসবেন আর রাজ্যকে আবার আগের জায়গায় নিয়ে যাবেন। রাজকুমারী, বাবা তার সৈনিকদের নিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। তবে রাজকুমারী, আমার একটা বিষয় খটকা লাগছে, আপনি ডাকাতদের সঙ্গে কি করছেন? শিনুই তখন বলে, আসলে সবাই আমাকে ছেড়ে যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই। তখন আমার সঙ্গে দেখা হয় রোয়ানের। রোয়ান খুব ভালো মনের। এটা শুনে তো রোয়ান নিজেও হাসতে থাকে। শিনুই তখন কান্নার নাটক করে বলতে থাকে, তোমাদেরকে পেয়ে মনে হয় আমি আবার আমার পরিবার পেয়ে গেছি। অন্যদিকে বেশওয়াং ঘুমিয়েছিল। চিঙ্গুন তখন তাকে কোলে নিয়ে যেতে চাইলে বেশওয়াং উঠে পড়ে। বেশওয়াং বলে, তুমি একদিন আমার সুগন্ধিতে ঘুমের ওষুধ মিশিয়েছিলে, ওই ঘ্রাণ এখনো আমার মনে আছে, তাই এই ট্রিক তুমি আর কাজে লাগাতে পারবে না। চিঙ্গুন বলে, তোমার এখানে থাকা এখন একদমই ঠিক হবে না,
ওই ছেলেটা যদি নাজানকে সবকিছু বলে দেয়, আমি সেই ছেলেটাকে মেরে ফেলবো। এই সংবারে পাগলামি করো না। ওই ছেলেটার দুর্বলতা কি আমি জানি। সে চিকনের কানে কানে কিছু একটা বলে। এরপরে রাজ দরবার দেখানো হয়, যেখানে আজ সবাই একসাথে ছিল। তখন সেখানেই বেশুয়াংয়ের সেই দাসীটা আসে, যাকে বেশুয়াং নিজের রাস্তায় শাস্তি দিয়েছিল। সে নাজানকে বলে, আমি একটা কথা বলতে এসেছি। রাজকুমারী বেশুয়াং আসলে এনাচের রাজকুমারী নয়। নাজান বলে, তুমি জানো তুমি কি বলছো? সে বলে, হ্যাঁ, উনি আমাদের রাজকুমারী নয়, উনি হলো মাসুইয়ের রাজকুমারী। বেশুয়াং তখন বলে, তুমি অন্যায় করেছো, এই জন্য আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম। তাই বলে এখন তুমি আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য চলে এসেছো। মহারাজ, ও আমারই লোক, তবে ও আমাকে ঘৃণা করে, কারণ রাস্তায় আমি ওকে শাস্তি দিয়েছিলাম। আমার আরো লোক আছে, তাদেরকেও আপনি ডাকতে পারেন। এরপর বেশুয়াংয়ের সেই দুজন দাস দাসীকে ডাকা হয়। তারা মেয়েটাকে দেখে বলে, তুমি এখানে কিভাবে আসলে? ডাকাতেরা যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, তখন তুমি আমাদের সঙ্গে লড়াই করবে তো দূরে থাক, উল্টো আরো ডাকাতের সঙ্গে ঘুমিয়েছো। আমাদের রাজকুমারী যদি না থাকতো, তাহলে আমরা হয়তো বেঁচেও থাকতাম না, কারণ আমরা তো তোমার মতো এত নির্লজ্জ আর বেহায়া না। সেই দাসী তখন বলে, আমার কাছে আরো একজন সাক্ষী আছে। মাসুই থেকে যে লোক এসেছে, অর্থাৎ জান্দি, সে প্রমাণ করতে পারবে যে এটা আসলে এনাচির রাজকুমারী নয়। এরপর জান্দিকে ডাকা হয় আর বলা হয়, ভালো করে দেখে বলো এটা কি তোমাদের রাজকুমারী কিনা। জান্দি বেশুয়াংয়ের দিকে তাকিয়েছিল। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।